হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে এমবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 8 ইনট্যানজিবল অস্পর্শনীয়। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো ইনট্যানজিবল এই চ্যাপ্টারের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে, সিলেবাসে দেওয়া আছে গুডউইল, কপিরাইট, প্যাটেন্ট, ব্র্যান্ড, ট্রেডমার্ক, রিসার্চ অ্যান্ড ডেভেলপ অ্যান্ড আইএস 38। এই সিলেবাসের উপর ভিত্তি করে আমরা এই পুরো চ্যাপ্টারকে দুইটা ফর্মেটে ভাগ করছি। প্রথম ফর্মেটে আমরা শিখব হচ্ছে জার্নাল এন্ট্রিজ ফর প্যাটেন্ট, কপিরাইট, ফ্রাঞ্চাইজ, এবং 2 নম্বর ফর্মেটে আমরা শিখব হচ্ছে জার্নাল ফর ওয়্যারহাউস। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2015 সাল থেকে শুরু করে 2023, অর্থাৎ কিছুদিন আগে পরীক্ষাটা হয়েছে, 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো হচ্ছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরা হয়েছে। দেখতেছি যে 2015 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বিতে একটা প্রশ্ন দিছে, 16 সালে কোনো প্রশ্ন হয় নাই, 17 সালে পার্ট বিতে একটা প্রশ্ন দিছে, 18 সালে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, 19 সালে কোনো প্রশ্ন হয় নাই, 20 সালে পার্ট বিতে একটা প্রশ্ন, 21 সালে পার্ট বিতে একটা প্রশ্ন, 22 সালে পার্ট বিতে একটা প্রশ্ন, এবার 23 সালে পার্ট বিতে একটা প্রশ্ন দিছে। তো তোমরা পরীক্ষার্থী হচ্ছে 2024 সালের পরীক্ষার্থী। 2024 সালের পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে পার্ট বি অথবা পার্ট সি, তবে ম্যাক্সিমাম হচ্ছে পার্ট বিতে এই চ্যাপ্টারতে প্রশ্ন হবে। যদি পার্ট সিতে প্রশ্ন হচ্ছে তাহলে সেটা আমাদের জন্য ভালো। তাহলে এখান থেকে 2024 সালে ইনশাআল্লাহ পার্ট বি অথবা পার্ট সি যে কোনো একটা প্রশ্ন তোমরা পাবাই, অর্থাৎ 10 অথবা 4 মার্কে টার্গেট করে আমরা এই চ্যাপ্টারটা পড়ব। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা শুরু করার জন্য শুরুতে এই চ্যাপ্টার আগে আমরা বেসিক কিছু আলোচনা করব, যেটা কিনা আমাদের এই চ্যাপ্টারের ফরম্যাট 1 এবং 2 করার জন্য সহায়ক হবে। তো আমরা ফরম্যাট 1-এ আমরা শিখব প্যাটেন্ট, কপিরাইট, ফ্রাঞ্চাইজ, এই তিনটার জার্নাল শিখব। মনে রাখবেন চ্যাপ্টার নাম কিন্তু ইনট্যানজিবল, তার মানে এখানে সকল সম্পত্তিগুলি কি থাকবে? ইনট্যানজিবল থাকবে, অর্থাৎ অস্পর্শনীয় সম্পত্তি থাকবে। তো এই ক্ষেত্রে আমরা যে জাবেদাগুলি পড়ব, এর মধ্যে সর্বপ্রথম আমরা যে জাবেদাগুলি পড়ব সেটা হচ্ছে প্যাটেন্ট বা কপিরাইট যদি পারচেস করা হয়। তো আমরা জানি সম্পত্তি ক্রয় করলে সম্পদ কি বাড়ে না কমে? বলেন তো দেখি। স্যার সম্পদ বাড়ে। সম্পদ বাড়ে। তাহলে প্যাটেন্ট বা কপিরাইট যদি ক্রয় করা হয় তাহলে প্যাটেন্ট বা কপিরাইট ডেবিট, আর নগদে হলে ক্যাশ ক্রেডিট। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। ওকে। 2 নম্বর জাবেদা আমরা শিখব জার্নাল ফর অ্যামortization অফ প্যাটেন্ট বা ফ্রাঞ্চাইজ। এখানে আমরা অবচয়, অবলোপন এই নিয়ে আমরা কথা বলছিলাম। ডিপ্রিসিয়েশন, অ্যামortization এবং ডিপ্লেনশন, এই তিনটা জিনিসের পার্থক্যকে কি বলতে পারবেন? ডিপ্রিসিয়েশন, এই হচ্ছে অ্যামortization, আর একটা ডিপ্লেনশন। এই তিনটা জিনিস কার কার উপর? ডিপ্রিসিয়েশন কার উপর ধরা হয়, অ্যামortization কার উপর ধরা হয় এবং ডিপ্লেনশন কার উপর ধরা হয়? বলেন তো দেখি। এই ডিপ্রিসিয়েশন মানে অবচয়, অ্যামortization মানে অবলোপন, আর ডিপ্লেনশন মানে ক্রমাবলোপন। এই তিনটা কোন কোন সম্পদের উপর ধরা হয়? কে কি বলতে পারবেন? স্যার ডিপ্রিসিয়েশন তো স্থায়ী সম্পদের উপর ধরা হয়। ঠিক আছে, স্থায়ী সম্পত্তি ধরলাম। তারপর স্যার বাকি দুটো বলতে পারবো না। আর বাদ বাকি সবাই বলতে পারবেন? উত্তরটা ট্রাই করছে, আপনারা ট্রাই করবেন। স্যার আমিও বাকি দুইটা বলতে পারবো না। বলতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, আমিই বলি। মনে রাখবেন সবসময় যে সম্পত্তি আয়ুষ্কাল সম্পর্কে নিশ্চিত হওয়া যায়, ঠিক আছে, আয়ুষ্কাল সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে, ওই সম্পত্তির উপর আমরা দেবো ডিপ্রিসিয়েশন। মনে থাকবে? সরি, আমি জি কথাটা স্যার। ভুল বলছি। যে সম্পত্তি আয়ুষ্কাল সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না, যে এটা এত বছর যাবে, এত বছর যাবে, এই সম্পর্কে যদি নিশ্চিত হওয়া না যায় তাহলে সেক্ষেত্রে ওই সম্পত্তির উপর ধরবো আমরা ডিপ্রিসিয়েশন। যেমন, আর যে সম্পত্তি আয়ুষ্কাল সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না,
ঠিক আছে, নিশ্চিত হওয়া যদি না যায় তাহলে ডিপ্রিসিয়েশন ধরবো। আর যে সম্পদ আয়েশ করার সময় নিশ্চিত হওয়া যায় যে এটা 10 বছর যাবে, এটা 20 বছর যাবে, সেই সম্পত্তির উপর আমরা ধরবো হচ্ছে অ্যামortization। আর প্রাকৃতিক সম্পদের উপর আমরা ধরবো ডিপ্লেনশন। ঠিক আছে, তাহলে যে সম্পত্তি আয়েশকাল সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না তারপর আমরা কী ধরবো? ডিপ্রিসিয়েশন। আর নিশ্চিত হওয়া গেলে কী ধরবো বলে দেখি? অ্যামortization। আর প্রাকৃতিক সম্পদের উপর কী ধরবো? ডিপ্লেনশন। তাহলে মনে রাখবেন প্যাটেন্ট বা ফ্রাঞ্চাইজ এর আয়ুষ্কাল সম্পর্কে নিশ্চিত যে প্যাটেন্ট 10 বছর যাবে বা ফ্রাঞ্চাইজ 10 বছর যাবে। কিন্তু ইকুইপমেন্ট বলেন, তারপরে ইকুইপমেন্ট মানে ইকুইপমেন্ট মেশিনারি এগুলো কত বছর যাবে এর সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না। 10 বছর যেতে পারে, 12 বছর যেতে পারে, 20 বছর যেতে পারে। ঠিক আছে, তারপরে আমরা বুঝতে পারলাম প্যাটেন্ট বা ফ্রাঞ্চাইজ এটা হচ্ছে এই দুইটার উপর আমরা কী ধরবো? ডিপ্রিসিয়েশন ধরবো নাকি অ্যামortization ধরবো? বলেন দেখি। অ্যামোর্টাইজেশন দেবো। তাহলে মনে রাখবেন অ্যামortizationের জন্য জাবেদা হচ্ছে অ্যামortization এক্সপেন্স ডেবিট, যে সম্পত্তির উপর অ্যামortization ধরবো সেটা ক্রেডিট। আর ডিপ্রিসিয়েশনের জাবেদা কি হয়? ডিপ্রিসিয়েশন ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনকে। ঠিক আছে, মনে থাকবে স্যার এবং ম্যাডামটা? জি স্যার। ওকে, তাহলে আমরা এখান থেকে দুইটা জাবেদা শিখলাম। এক হচ্ছে কপিরাইট বা প্যাটেন্ট ক্রয় করার জন্য জাবেদা, আর দুই হচ্ছে অ্যামortizationের জন্য জাবেদা। ঠিক আছে, দুইটা জাবেদা ক্লিয়ার? জি স্যার। ওকে, 3 নাম্বার জাবেদা হচ্ছে লস অন ইমপেরিমেন্ট। এই ইমপেরিমেন্ট জিনিসটা কি? মনে রাখবেন সম্পত্তি বাড়ার ফলে, সম্পত্তি বাড়া বা কমার ফলে যে মূল্য হ্রাস বা বৃদ্ধি পাবে তাকে বলা হবে ইমপেরিমেন্ট, লাভ অথবা লস। যদি ইমপেরিমেন্ট লস যদি হয় তাহলে আমরা জানি ক্ষতিটা নর্মালি ডেবিট ব্যালেন্স। যদি লস হয় তাহলে জাবেদা হচ্ছে লস অন ইমপেরিমেন্ট ডেবিট, আর প্যাটেন্ট বা গুডউইল ক্রেডিট। কিন্তু যদি লসের পরিবর্তে লাভ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে প্যাটেন্ট বা গুডউইল ডেবিট আর গেইন অন ইমপ্রিমেন্ট ক্রেডিট। ক্লিয়ার স্যার এবং ম্যাডামটা? জি স্যার। এখন লাভ বা লস আমরা বুঝবো কিভাবে? মনে রাখবেন ফেয়ার ভ্যালুর সাথে ক্যারিং ভ্যালুর সমন্বয় করে। ফেয়ার ভ্যালুর সাথে কার সমন্বয় করবো বলো দেখি? ক্লিয়ারিং ভ্যালু। মনে রাখবেন ফেয়ার ভ্যালু যদি কম হয় তাহলে সেটা লস, আর ফেয়ার ভ্যালু যদি বেশি হয় তাহলে সেটা গেইন। মনে থাকবে? ফেয়ার ভ্যালু বেশি হলে কি লাভ, আর ফেয়ার ভ্যালু কম হলে কি লস। ক্লিয়ার? জি স্যার। তাহলে ফেয়ার ভ্যালুর সাথে কার কম্পেয়ার করবো বলো দেখি? ক্যারিং ভ্যালু। গুড। তাহলে এবার আমরা এখানে জাবেদা পড়লাম। তাহলে একটু বলেন তো দেখি, একটা সম্পত্তির ক্যারিং অ্যামাউন্ট মনে করেন 5,000 টাকা, যার ফেয়ার ভ্যালু 7,000 টাকা, এনে লাভ হয়েছে না লস হয়েছে? $5,000 টাকা জিনিস ফেয়ার ভ্যালু মানে মার্কেট ভ্যালু 7,000 টাকা, লাভ না লস? হ্যালো, ক্যারিং অ্যামাউন্ট 5,000 টাকা, ফেয়ার ভ্যালু 7,000 টাকা, এখানে লাভ হয়েছে না লস হয়েছে? স্যার লস হয়েছে। থাপড়িয়ে ক্লাসটি বের করে দিব। তাহলে আমি পড়াইলাম কি? স্যার কথাটা আরেকবার বলেন, ওই হয়তো বা উল্টা বুঝা গেছে। ফেয়ার ভ্যালু যদি বড় হয় তাহলে লাভ, আর ফেয়ার ভ্যালু যদি ছোট হয় তাহলে লস। বুঝছো না বুঝো না এখনো? জি স্যার হ্যাঁ স্যার বুঝছি। বুঝছি। তাহলে এখন ক্যারিং অ্যামাউন্ট 5,000 টাকা, ফেয়ার ভ্যালু 7,000 টাকা, লাভ হয়েছে না লস হয়েছে? স্যার লাভ হয়েছে। কয় টাকা লাভ হয়েছে? 2,000 টাকা। এই 2,000 জাবেদা কি লিখবো? মনে করেন গুডউইল বিক্রি করলে লাভ হয়েছে, তাহলে জাবেদা কি লিখবো? গুডউইল ডেবিট, গেইন অন ইমপেরিমেন্ট ক্রেডিট। গুড, ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম, ভালো পারছেন। এবার তার পরবর্তী জাবেদা, জার্নাল ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট। এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাসেটস।
সেটা ইনট্যাঞ্জিবল অ্যাসেটস বা যেটাকে আমরা বলি প্রাথমিক খরচও বলি। ঠিক আছে, এটার একটা সম্পদ, তাহলে সম্পত্তি বৃদ্ধি বলে ডেবিট, এর জন্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট ডেবিট, আর নগদে যেহেতু দেওয়া হয় এই জন্য ক্যাশ ক্রেডিট। তো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্টের জাবেদা আমরা পড়লাম, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। এবার আমরা শিখবো হচ্ছে জার্নাল ফর অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, বিজ্ঞাপন খরচের জন্য আমরা যাতে শিখবো। তাহলে বিজ্ঞাপন খরচ ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স, আমরা জানি ব্যয় বৃদ্ধি বলে ডেবিট আর নগদান কি ক্রেডিট। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা জাবেদা কয়টা পড়লাম? জাবেদা আমাকে প্রথম জাবেদা বলো যে প্যাটেন্ট বা গুডউইল পারচেস করা জাবেদা কি? প্যাটেন্ট ডেবিট ক্যাশ প্যাটার্ন ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। অ্যামortization অফ প্যাটেন্টের জাবেদা কি হবে? অ্যামortization এক্সপেন্স এক্সপেন্স ডেবিট ডেবিট প্যাটেন্ট প্যাটেন্ট ক্রেডিট। ক্রেডিট। প্যাটেন্ট ক্রেডিট। প্যাটেন্ট বিক্রি করে যদি লস হয় জাবেদা কি হবে? লস ডেবিট প্যাটেন্ট ক্রেডিট। আর যদি লাভ হয়? প্যাটেন্ট তাহলে ডেবিট প্যাটেন্ট গেইন ডেবিট অন ইম্পোর্টেন্ট ক্রেডিট। ওকে, গেইন অন ঠিক আছে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্টে জাবেদা কি? রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। ওকে, ঠিক আছে। এরপরে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সে জাবেদা কি? অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এইটুকু ক্লিয়ার নাকি? এরপরে আমরা স্যার। চলে যাব হচ্ছে ওয়্যার হাউস রিলেটেড এই জাবেদাগুলি। আমরা যখন ওয়্যার হাউস রিলেটেড অঙ্কগুলি করব তখন আমরা এটা বলে দিব। এখন আপাতত এটা পড়ার দরকার নাই, আমরা কিছু অঙ্কে চলে যাই। তো অঙ্ক সমাধানের জন্য দুইটা নোট আছে, সেটা হচ্ছে আইন অনুযায়ী কপিরাইটের ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর জন্য অবলোপন ধরতে হবে। প্রশ্নে যাই বলা থাকে, অর্থাৎ প্রশ্নে যদি 50 বছর বলা থাকে, কপিরাইটের ক্ষেত্রে সর্বোচ্চ কত বছর হবে বলো দেখি? 40 বছর। 40 বছর। আর অন্যান্য স্পোর্টস সম্পত্তির ক্ষেত্রে প্রশ্নে যত বছর থাকবে ঠিক তত বছরই কি ধরতে হবে? অবশ্যই অবলোপন অবচয় ধরতে হবে। ধরতে। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। জি এবার স্যার। আসেন আমরা বেসিক কোশ্চেন 1 নম্বর অঙ্কটা একটু দেখতেছি, মনোযোগ সহকারে সবাই খেয়াল করবেন। এই অঙ্কটা পারা মানে আমাদের 4টা অঙ্ক পারা। তো আসেন দেখি প্রশ্নটা আমাদের কি বলছে। বলছে এটা 2018 সালে কিন্তু MBA পার্ট সি এর 15 নম্বর প্রশ্ন এসেছিল, তার মানে 10 মার্কের ম্যাথ। প্রশ্ন বলছে দ্য ইনটেনজিবল অ্যাসেট সেকশন অফ হাবিব লিমিটেড এট ডিসেম্বর 31, 2018 ইজ প্রেজেন্টেড বিলো। তাহলে ডিসেম্বর 31, 2018 সালের ব্যালেন্স দিয়ে আছে। আমরা জানি ডিসেম্বর 31, 2018 সালের ব্যালেন্স যে কথা, জানুয়ারি 1, 2019 সাল কি সেম কথা না? জি স্যার। তাহলে ব্যালেন্সটার মধ্যে আছে প্যাটেন্ট, যার ক্রয় মূল্য ছিল 1 লাখ টাকা, সেখান থেকে অ্যামortization 10,000 টাকা বাদ দিয়ে আমাদের নিট প্যাটেন্ট দেওয়া আছে 90,000 টাকা। ফ্রান্সিসের ক্ষেত্রে ক্রয় মূল্য ছিল 60,000 টাকা, সেখান থেকে অ্যামortization 24,000 টাকা বাদ দিয়ে আমাদের নিট টাকা দিয়ে আছে 36। তাহলে আমাদের টোটাল ইনটেনজিবল অ্যাসেট টাকা দিয়ে আছে 1,26,000 টাকা। এটা হলো ডিসেম্বর 31, 2018 সালে ব্যালেন্স, মানে 2019 সালে জানুয়ারি 1 তারিখের ব্যালেন্স। অ্যান্ড তথ্যের মধ্যে বলছে দ্য প্যাটেন্ট ওয়াজ অ্যাকওয়ার্ড মানে ক্রয় করা ইন জানুয়ারি 2018, হ্যাজ এ ইউজফুল লাইফ 10 ইয়ার্স। বলছে যে এই যে প্যাটেন্টটা যে আমাদের ছিল, এই প্যাটেন্টটা ক্রয় করছে 2018 সালে, যার আয়ুষ্কাল ছিল কয় বছর বলো দেখি? 10 বছর। এখন এই প্যাটেন্টের উপর যে 10,000 টাকা অ্যামortization ধরা হয়েছে, এটা কত সালের? 2018 সালের। ঠিক আছে, তাহলে 2018 সালে যেহেতু কিনছে আর 90,000 টাকা দিয়েছে 2019 সালে ব্যালেন্স, তাহলে এই 90,000 টাকা যেটা আছে এটা কি 10 বছরের নাকি 9 বছরের হবে? স্যার বুঝি নাই। আমি বলছি যে প্যাটেন্টটা যেহেতু 1 লাখ টাকা ক্রয় করছে, এখান থেকে 10,000 টাকা তো অ্যামortization বাদ দিয়ে হয়েছে, বাদ দিয়ে নিট টাকা বেরিয়েছে 90,000 টাকা। এই 90,000 কি আয়ুষ্কাল কি 10 বছরের হবে নাকি ওই 1 বছর যেহেতু অ্যামortization বাদ দিয়ে হয়ে গেছে তাহলে এটা 9 বছর হবে? বলেন, আমি তাই বলছি 10 বছরের স্যার হবে 9 নাকি 9 বছরের বছরের হবে? হবে। 9 বছরের হবে, কারণ 1 বছরের অ্যামortization মধ্যে বাদ দিয়ে হয়ে গেছে নাকি। আর বলছে দ্য ফ্রাঞ্চাইজ ওয়াজ অ্যাকওয়ার্ড ইন জানুয়ারি 2015, অলসো হ্যাভ এ ইউজফুল লাইফ 10 বছর। তাহলে ফ্রাঞ্চাইজ যেটা আছে 60,000 টাকা, এটা কিনছিল 2000 কত সালে? 15 সালে। ঠিক আছে,
আর ব্যালেন্স দিয়ে আছে 2018 সালে, তাহলে 15, 16, 17, 18 কয় বছর হয়ে গেছে বলো দেখি? 4 বছর। 4 বছর আবার হয়ে গেছে। দ্য ফলোইং ক্যাশ ট্রানজ্যাকশন মে হ্যাভ বি অ্যাফেক্টেড ইনট্যাঞ্জিবল অ্যাসেট ডিউরিং 2019। জানুয়ারি 2 তারিখ থেকে শুরু করে অক্টোবর 1 তারিখ পর্যন্ত 4টা লেনদেন দিয়ে আছে। রিকমেন্ড 3টা প্রশ্নে বলছে। প্রশ্নে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ট্রানজ্যাকশন অ্যাবাভ। উপরে 4টা লেনদেনে জাবেদা করতে হবে। তাহলে আসেন আমরা একটা একটা জাবেদা করি। প্রথম প্রশ্নে বলছে যে পেড 36,000 টাকা লিগাল টু কস্ট টু সাকসেসফুলি ডিফাইন দ্য প্যাটার্ন। তাহলে প্যাটার্ন বাবদ 36,000 টাকা সে পেড করছে, অর্থাৎ প্যাটার্ন বাবদ টাকা পেড করা মানে প্যাটার্ন ক্রয় করছে। তাহলে প্যাটার্ন ক্রয়ের জাবেদাটা আমরা কি জানি? প্যাটেন্ট ডেবিট ক্যাশ প্যাটেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে প্যাটার্নটা যে 36,000 টাকা কিনছে এটা কত সালে? 2019 সালে জানুয়ারি কয় তারিখ? জানুয়ারি 1 তারিখ। জানুয়ারি 2 তারিখ লেখা আছে। তাহলে আমরা জাবেদা দিচ্ছি 2019 জানুয়ারি 1, প্যাটার্ন ডেবিট ক্যাশ ক্রেডিট 36,000 টাকা 36,000 টাকা। প্রথম জাবেদা ক্লিয়ার? জি স্যার। এবার জুন 3 তারিখে বলছে ডেভেলপ এ নিউ প্রোডাক্ট ইনক্যারিং 1,80,000 টাকা ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট। তো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট বাবদ 1,80,000 টাকা ব্যয় করছে। তো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্টের জাবেদা কি জানি আমরা? রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। ওকে, তাহলে জুন 6 তারিখের কাহিনী শেষ। এরপরে সেপ্টেম্বর 1 তারিখ প্রশ্ন বলছে পেড 80,000 টাকা টু অ্যান এক্সট্রিমলি লার্জেস্ট ডিফেন্সিভ লাইনম্যান টু অ্যাপিয়ার ইন কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট দ্য কোম্পানি প্রডিউস। তাহলে কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট মানে কি? বিজ্ঞাপন দিছে। কত টাকা বিজ্ঞাপন দিছে বলো দেখি? 80,000। তাহলে 80,000 টাকা 80,000 বিজ্ঞাপন বাবদ পেড করছে। তাহলে বিজ্ঞাপনের জন্য আমরা যাবে কি জানি? অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে প্রথম জাবেদা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, এরপর অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ক্যাশ ক্রেডিট, দুইটা জাবেদা ক্লিয়ার। এবং সর্বশেষ বলছে অ্যাকোয়ার্ডে ফ্রাঞ্চাইজ 80,000 টাকা, দ্য ফ্রাঞ্চাইজ হ্যাজ এ ইউজফুল লাইফ 50 বছর। তাহলে অ্যাকোয়ার্ড মানে ফ্রাঞ্চাইজটা ক্রয় করা হয়েছে। তাহলে ফ্রাঞ্চাইজ 80,000 টাকা ক্রয় করছে, তাহলে জাবেদা কি দিব? ফ্রাঞ্চাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। গুড। অ্যান্ড এটার ইউজফুল লাইফ কয় বছর দিয়ে আছে বলেন দেখি? 50 বছর। আমরা বলছিলাম সর্বোচ্চ 40 বছর হবে শুধুমাত্র কোনটার জন্য? প্যাটেন্টের জন্য। প্যাটার্নের জন্য। এখানে ছিল প্যাটার্নের জন্য 40 বছর বলছিলাম। কপিরাইটের কথা। এখন Copyright বলাইলাম, ক্ষেত্রে। এখনই ভুলে গেছ, তাহলে তো পরে কোনো ফায়দা হলো না। কপিরাইটের ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর। কপিরাইট বাদে প্রশ্নে যা থাকবে তার উপর যত বছর থাকবে তত বছর অবশ্যই ধরবো আমরা। তাহলে ফ্রাঞ্চাইজ 80,000 টাকা 50 বছর, যেহেতু দিলে আমরা 50 বছরের জন্যই এটা অ্যামortization আমরা বের করব। তাহলে জানুয়ারি 2, জুন 3, সেপ্টেম্বর 1 এবং অক্টোবর 1 তারিখে যে আমরা 4টা জাবেদা দিছি, এই 4টা জাবেদার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? নাই স্যার। এবার 2 নাম্বার রিকোয়েস্ট বলছে জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য 2019 অ্যামortization এক্সপেন্স। তাহলে অ্যামortization এক্সপেন্সের জন্য জাবেদা দেওয়া হবে 2019 সালে। এখন অ্যামortization এক্সপেন্সের জাবেদা জানি অ্যামortization এক্সপেন্স ডেবিট, যে সম্পত্তির উপর দেবো সেই সম্পত্তি কি ক্রেডিট। এখন আমাদের এখানে সম্পত্তি ছিল কয়টা? 2টা, প্যাটার্ন আর একটা কি ফ্রাঞ্চাইজ। তার আগে প্রথমে আমরা প্যাটার্নের জন্য জাবেদা দিব। এখন প্রশ্ন হচ্ছে এই যে প্যাটার্ন 1 লাখ থেকে এই 10,000 টাকা বাদ দেওয়া যে 90,000 টাকা বের হলো, এই 90,000 টাকা কোন বছরের ব্যালেন্স একটু বলেন তো দেখি? 2018 না 2019 সালের ব্যালেন্স বলেন? স্যার 19 সালের। 19 সালের জানুয়ারি 1 তারিখের ব্যালেন্স, ঠিক আছে? আর নতুন যে প্যাটার্ন কিনছি 36,000 টাকা, এইটা 2019 সালের জানুয়ারি কয় তারিখের? 2 তারিখের ব্যালেন্স। জানুয়ারি 1 আর জানুয়ারি 2 তারিখে একই জিনিস। এর জন্য আমরা বলতে পারি এই 90,000 টাকা এবং 36,000 টাকা দুইটা ডেটটা কি সেম ডেটে। দুই ডেটটা কি সেম ডেট। তাহলে যেহেতু সেম ডেট আমরা দুইটা একত্রে যোগ করে আমরা এর উপর কি করব? অ্যামortization দেবো। তাহলে এই 90,000 টাকা এবং 36,000 টাকা দুইটা যোগ হবে 1,26,000 টাকা। 1,26,000 টাকা আমরা ইউজফুল লাইফ দ্বারা ভাগ করবো। তাহলে ইউজফুল লাইফ প্যাটার্নের ক্ষেত্রে ছিল 10 বছর, 1 বছর তো বছর ধরে হলো, তাহলে প্যাটার্নে এখন ইউজফুল লাইফ কয় বছর? 9 বছর। 9 বছর। এর জন্য প্যাটার্নের ক্ষেত্রে আমরা অ্যামortization জাবেদা লিখছি অ্যামortization এক্সপেন্স ডেবিট প্যাটার্ন ক্রেডিট।
90 এবং 36 যোগ করে 1,26,000, 1,26,000 9 দ্বারা ভাগ করে 14,000 টাকা বের করেছি। 14,000 টাকা, 14,000 টাকা। অ্যামortization-টা কি ক্লিয়ার? জি স্যার। কার কোনো সমস্যা আছে? না স্যার। এবার আসেন ফ্রাঞ্চাইজ। তাহলে যে ফ্রাঞ্চাইজ, এই যে 36,000 টাকা ব্যালেন্স দিয়ে আছে, এটা 2019 সালে জানুয়ারি 1 তারিখে। আর আমরা আরেকটা ফ্রাঞ্চাইজ করেছি, সেটা হলো 80,000 টাকা। এটা কোন সালে, কোন সালে বলতে? 2019 সালে অক্টোবর কয় তারিখ? 1 1 তারিখ। তারিখ। জানুয়ারি 1 তারিখ আর অক্টোবর 1 তারিখে দুটো কি সেম? না না স্যার, স্যার। আলাদা। যদি সেম হইতো তাহলে 36,000 টাকার সাথে 80,000 যোগ করে একসাথে আমরা অ্যামortization ধরতাম। যেহেতু সেম না, এর জন্য আমরা আলাদা আলাদাভাবে ধরবো। এটাকে আমরা ধরবো হচ্ছে ফ্রাঞ্চাইজ 1, আর এটাকে ধরবো ফ্রাঞ্চাইজ কি 2, অথবা এটা হলো ওল্ড ফ্রাঞ্চাইজ, এটা কি নিউ ফ্রাঞ্চাইজ। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন আসেন, এখন যেহেতু প্রশ্ন হচ্ছে আমাদের, এরা কিনছিল হচ্ছে 2015 সালে, আর এই 36,000 ব্যালেন্স হলো 2000 কত সালে? 19 সালে। তাহলে 15 সাল থেকে 2018 সাল পর্যন্ত, 18 সালে 1 ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত কয় বছর বলো দেখি? 4 বছর। 4 বছর। তাহলে আমাদের এখানে 4 বছরের অ্যামortization কত টাকা হয়ে গেছে? যে 24,000 টাকা হয়ে গেছে। তাহলে 4 বছর অলরেডি কি শেষ? তাহলে 10 বছরের মধ্যে যে 4 বছর ছিল, আরো কয় বছর আছে? 6 বছর। তাহলে এই 36,000 টাকাকে আমি 6 দ্বারা ভাগ করব। ক্লিয়ার কথা? তাহলে 36,000 টাকাকে আমরা কি করবো বলো দেখি? 6 দ্বারা ভাগ করলাম, তাহলে কত হবে? 6,000 টাকা। ক্লিয়ার? জি স্যার। তাহলে ফ্রাঞ্চাইজ 1-এর অ্যামortization কত হবে বলো দেখি? 6000। 6,000। তাহলে আমরা এখানে দিছি, এই যে জাবেদা দিছি, অ্যামortization এক্সপেন্স ডেবিট ফ্রাঞ্চাইজ 1 6,000 টাকা। ক্লিয়ার? এবার ফ্রাঞ্চাইজ 2টা আমরা দেখাবো। তাহলে ফ্রাঞ্চাইজ 2 ক্রয় করছে হলো 80,000 টাকা দিয়ে। কত বছরের জন্য বলো দেখি? 50। তাহলে 80,000-কে আমরা 50 দ্বারা ভাগ করলে মান পাবো 1 বছরের। এখন আমাদের অক্টোবর 1 তারিখে কিনছে, তাহলে কয় মাস কাটবে? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কয় মাস বলেন দেখি? 3 3 মাস। মাস। তাহলে এটাকে 3 দ্বারা গুণ আর 12 দ্বারা কি করব? ভাগ করব। বুঝা ভাগ গেছে? করব। তাহলে 50,000, 80,000-কে 50 দ্বারা ভাগ গুণ 3 ভাগ 12 কত হয়? ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর না থাকলে এই যে মান হবে কত? 400 টাকা। এখন এই দুইটা, 400 টাকা না 500 টাকা দেন তো? 400 টাকা। এই দুইটা মিলাই আমাদের হবে এখানে 6,000 কত? 400 টাকা। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে যাবে কি হলো? অ্যামortization এক্সপেন্স ডেবিট ফ্রাঞ্চাইজ 1 6,000 টাকা, ফ্রাঞ্চাইজ 2 400 টাকা, দুইটা মিলে হবে 6,400 টাকা। বুঝতে পারছেন? জি স্যার। কারো কোনো সমস্যা আছে? এই ফ্রাঞ্চাইজ 1-এর এখানে যে না স্যার। লাইনটা দিয়ে আছে, এই লাইনটার পরিবর্তে আপনারা লিখবেন 36,000 ভাগ হচ্ছে 6 সমান সমান 6,000 টাকা। ঠিক আছে? 10,000-কে 10 দ্বারা ভাগ করতে যায় না, এটা করলে ভুল হবে। হ্যাঁ, এবার আসি আমরা 3 নাম্বার রিকোয়ারমেন্ট। প্রশ্নে বলছে প্রিপেয়ার দ্য ইনট্যাঞ্জিবল অ্যাসেট সেকশন অফ দ্য ব্যালেন্স শিট ডিসেম্বর 31 2019। অর্থাৎ ডিসেম্বর 31 2019 সালে আমাদের অ্যাসেটের পাশে শুধু ইনট্যাঞ্জিবল পার্টটুকু দেখাতে হবে। অ্যান্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেট কয়টা আছে? 2টা, প্যাটার্ন এবং কি ফ্রাঞ্চাইজ। তাহলে প্যাটার্ন থেকে আমরা কী বাদ দেবো? অ্যামortization বাদ দিব। তাহলে আমরা লিখছি এখানে প্রথমেই হাবিব কোম্পানি ব্যালেন্স শিট ব্যাকেটে লিখছি পার্শিয়াল অ্যাজ অ্যাট ডিসেম্বর 31 2019, পার্টিকুলার টাকা। প্রথমে প্যাটার্ন ছিল 1 লাখ টাকা। আবার 2019 সালে জানুয়ারি 1 থেকে নতুন করে কয়েক ছাড়া 36, তাহলে লিখছি অ্যাড নিউ 36, দুইটা মিলে হবে 1,36,000। এখান থেকে বাদ দিব অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, না আমরা বাদ দিব অ্যামortization। কী বাদ দিব বলো দেখি? অ্যামortization বাদ দিব। ঠিক আছে? অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন লিখবো না, কারণ সম্পত্তি কী বলে অস্থায়ী সম্পত্তির ক্ষেত্রে অ্যামortization লিখতে হয়। তাহলে এই অ্যামortizationের ক্ষেত্রে আমরা কাজটা কি, আমাদের আগের বছর 2019 সালে এখানে অ্যামortization ছিল হচ্ছে 10,000 টাকা, আর এই বছর আমরা আরও কত অবশ্যই বের করলাম এখানে? 14,000। ঠিক আছে? তাহলে 10 এবং 14 দুইটা মিলে হবে 24,000 টাকা। তাহলে 1,36,000 থেকে
24,000 যদি বাদ দেয় হবে 1,12,000। ক্লিয়ার? জি স্যার। ফ্রাঞ্চাইজ একের টাকা ছিল 60,000 টাকা, এখানে আমরা অ্যামortization বাদ দিব। ফ্রাঞ্চাইজ একের জন্য আগে আমাদের এখানে অ্যামortization ছিল 24, আর নতুন করে এখানে আরও অ্যামortization ধরলাম কত, 6,000। তাহলে 24-এর সাথে 6 যোগ করে 30, দুটো বাদ দিলে হবে 30,000 টাকা। আর ফ্রাঞ্চাইজ 2 এখানে ছিল 80,000 টাকা ক্রয় করছি, এখানে অ্যামortization ফ্রাঞ্চাইজ 2 এর জন্য আগে কোনো অ্যামortization ছিল না, এর জন্য 0। আর এই বছর নতুন আমরা কত কত নির্ণয় করছি বলো দেখি, 400। তাহলে এখানে হবে 400। তাহলে 0 + 400 = 400। তাহলে 80,000 থেকে 400 বাদ দিয়ে 79,600 টাকা। এখন এই তিনটার যোগফল 2,16,600 টাকা। এই হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটটা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে কি আমরা কি পারবো বেসিক কোশ্চেন 1 নম্বর অঙ্কটা? জি স্যার। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বেসিক কোশ্চেন 1 নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। নাই স্যার। নাই। বেসিক কোশ্চেন 1 এর মতো আমাদের তিনটা অঙ্ক দিয়ে আছে। অঙ্ক 3টা এখন বাসায় কাজ দিতেছি, ভালো করে সবাই খেয়াল করেন। প্রথম প্রশ্ন হচ্ছে প্রবলেম 4, ঠিক আছে? প্রবলেম 4 নাম্বারটা বাসায় থেকে করবেন, প্রবলেম 5 নাম্বারটা বাসায় থেকে করবেন। প্রবলেম 4 এবং 5 এই দুইটি অঙ্ক ছিল বেসিক কোশ্চেন 1 এর মতো। একটু দাগিয়ে রাখেন 4 এবং 5 আপনাদের বাসার কাজ, ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? এবার আসছেন আমরা বেসিক কোশ্চেন 2 জি নাম্বারটা স্যার। পাবো। 2 নাম্বারটা কমার্স পাবলিকেশন বই থেকে নিছি। এই অঙ্কটা খুবই 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 ইম্পর্টেন্ট। এই কমার্স পাবলিকেশনের বইয়ের এই অঙ্কটাই ঢাকার 7 কলেজে একটা MBA প্রশ্নের মধ্যে দিছিল। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যদি কঠিন লেভেল প্রশ্ন হয় তাহলে এই প্রবলেম 2 নম্বর অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন বলছে টনস ইন্ডাস্ট্রি হ্যাজ দ্য ফলোইং প্যাটার্ন অন ইটস ডিসেম্বর 2014 ব্যালেন্স। তাহলে ব্যালেন্স শিটে আমাদের 3টা প্যাটার্ন দিয়েছে, প্যাটার্ন A B C। 3টা প্যাটার্নের ক্রয় মূল্য দিয়ে আছে। প্রথমটার জন্য 30,600, এরপরে 15,000, এরপর 14,400। এবং ডেট অফ অ্যাকোয়ার্ড অর্থাৎ কোন তারিখে ক্রয় করা আছে। প্রথম প্যাটার্ন ক্রয় করছি 1/3/2011, এরপরে 1/7/2012, এরপর একটা 1/9/2013। প্রথমটা যে 1/3/2011 সালে ক্রয় করা আছে, এটার উপর কয় মাসে অবশ্যই বলেন যে 2011 সালের জন্য? সালের জন্য এটার উপর কয় মাসের অবশ্যই হবে? দুই মাসে। অন্য কেউ? স্যার 10 মাস। 10 মাস। কারণ মার্চে 1 তারিখে ক্রয় করছি, তাহলে মার্চ থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 10 মাসের অবশ্যই হবে। গুড, ধন্যবাদ। তাহলে প্যাটার্ন 1-এর 2011 সালের জন্য কয় মাসে অবশ্যই হবে? 10 মাসের। 2012-এর জন্য কিন্তু সারা বছর, 2013-এর জন্য কিন্তু সারা বছর, অর্থাৎ 2011 পরে যত বছর যাবে প্রতি বছরের জন্য 12 মাসে হবে। শুধুমাত্র 2011 সালের জন্য কয় মাস বলো দেখি? 10 মাস। 10 মাস, যার ইউজফুল লাইফ ছিল 17 বছর। বি প্যাটার্নটা কয় করছিল 1/7/2012, তাহলে আমাকে বলেন তো 2012 সালের জন্য এই ওটার উপর কয় মাসের অবশ্যই ধরবো আমরা? 6 মাস। এখানে 6 মাস। গুড। তাহলে 2012-এর জন্য 6 মাস, বাট 2013-এর জন্য 1 বছর, 14-এর জন্য 1 বছর, 15-এর জন্য 1 বছর, মানে এরপরে থেকে প্রতি বছরের জন্য 1 বছর করে হবে। শুধু 2012 সালের জন্য 6 মাস। এবার শেষেরটা 1/9/2013 সালে ক্রয় করছে, তাহলে 2013 সালের জন্য এটার উপর কয় মাসের অবশ্যই ধরবো বলেন তো দেখি? 4 মাস। 9, 10, 11, 12, 4 মাস। গুড, ধন্যবাদ ম্যাডাম, ভালো পারছে, ও এটা ভালো বুঝছে। তাহলে দ্বিতীয়টার ইউজফুল লাইফ ছিল 10 বছর, তৃতীয়টার ইউজফুল লাইফ ছিল 4 বছর।
নিচে বলছে দ্য ফলোইং ইভেন্ট অকার ডিউরিং দ্য ইয়ার ডিসেম্বর 31, 2015। তাহলে আমাদের এই নিম্নোক্ত ঘটনা ঘটছে 2015 সালের ডিসেম্বর 31 তারিখে। কী ঘটনা? ঘটনার মধ্যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট বা 2,45,700 টাকা তারা ব্যয় করছে। অ্যান্ড প্যাটেন্ট ডি নামে নতুন একটা প্যাটেন্ট ক্রয় করছে জুলাই 1 তারিখ কত টাকা? 36,480। তাহলে এটা জুলাই 1 তারিখে ক্রয় করছে কোন বছর বলো তো দেখি? 2000। এই দুইটা ঘটনা ঘটছে কোন সালে? পাশে লেখা ছিল 2015। তাহলে রেসপন্স এত দেরিতে কেন? ঝটপট রেসপন্স করতে হবে। হ্যাঁ, মাস্টার্সের পরেও ঝটপট রেসপন্স করতে হবে। তাহলে এই প্যাটেন্ট ডিটা ক্রয় করছে 2015 সালে জুলাই 1 তারিখে। তারপর তো দেখি এই ডি প্যাটেন্টটা যেহেতু জুলাই 1 তারিখে 2015 সালে কিনছে, তাহলে 2015 সালের জন্য এটার উপরে কয় মাসে অবশ্যই হবে? 6 মাসের। 6 মাসের, যার ইউজফুল লাইফ ছিল 9.5 বছর। ওকে, এটা শেষ। এরপর বলছে অ্যাজ এ রেজাল্ট অফ রিডিউস ডিমান্ড ফর সার্টেন প্রোডাক্ট প্রোটেক্টেড বাই প্যাটেন্ট বি এ possible impairment of a patent B value may have occurred December 2015. The controller for Tones estimated the future cash flow from patent B will be as follow. অর্থাৎ প্যাটেন্ট বি ডিমান্ডটা হ্রাস পেয়ে গেছে, এর জন্য প্যাটেন্ট বিটা তারা ব্যবসা থেকে কি উইথড্র করবে। উইথড্র করার জন্য 2016 সালে তারা ক্যাশ ফ্লো পাইছে 2,000 টাকা, 17 সালে পাইছে 2,000, 18 সালে পাইছে কত? 2,000। তাহলে যে ক্যাশ ফ্লো কি প্রতি বছর সমান নাকি অসমান বলেন যে দেখি? সমান। 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 আর এখানে আমাদের কোনো ট্যাক্সের দেয়া নাই, যেহেতু আমরা জানি ক্যাপিটাল বাজেটিং করতে বলছিলাম যদি ট্যাক্স দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা বলি CFBT। CF কি? BT। CFBT। আর যদি ট্যাক্সের না থাকে তাহলে সেটা কি? CFAT। তাহলে এখানে যেটা ট্যাক্সের দেয় না, তাহলে এই 2,000 টাকা আমাদের কি CFBT টাকা না CFAT টাকা? CFAT টাকা। নিচে বলছে দ্য প্রপার ডিসকাউন্ট রেট টু বি ইউজ ফর দিস ফ্লো হচ্ছে 8%। তাহলে এটা আয়ের মান হচ্ছে 8%। অ্যাজিউম দ্যাট দ্য ক্যাশ ফ্লো অকার্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। বলছে যে এই ক্যাশ ফ্লোগুলি ঘটছে প্রত্যেক বছরে কি শেষে, তার মানে শুরু না, বছরের কি শেষে। এখন ইনস্ট্রাকশন বলতে বলছে কম্পিউট দ্য টোটাল কেয়ারিং অ্যামাউন্ট অফ টনস পার্ট অন ডিসেম্বর 31, 2014 ব্যালেন্স শিট। তাহলে কেয়ারিং অ্যামাউন্ট বের করতে বলছে। কেয়ারিং অ্যামাউন্ট মানে কি? সম্পত্তি ক্রয় মূল্য থেকে অ্যামortization বাদ দিয়ে হয় কেয়ারিং অ্যামাউন্ট। সম্পত্তি ক্রয় মূল্যের সাথে কী বাদ দিব বলো দেখি? অ্যামortization বাদ দিব, এটা হবে কেয়ারিং অ্যামাউন্ট। তাহলে 2014 সালের জন্য পার্ট এতে বের করতে রিকোয়ারমেন্ট একে বের করতে বলছে, আর 2015 সালের জন্য বের করতে বলছে রিকোয়ারমেন্ট 2। এখন 2014 সালে যখন করব তখন আমাদের টোটাল প্যাটার্ন হলো 4টা, ABC আর একটা কি ডি। এখন ডিটা ক্রয় করছে কোন সালে বলো তো দেখি? 2015। 2015। তাহলে রিকোয়ারমেন্ট একে কি প্যাটার্ন ডি আসবে নাকি শুধুমাত্র প্যাটার্ন ABC আসবে? 2014 জন্য রিকোয়ারমেন্ট একে স্যার সি পর্যন্ত আসবে। ABC বল। আর রিকোয়ারমেন্ট 2 মানে 2015 সালে ABC সহ নতুন আরেকটা প্যাটার্ন, কোনটা? প্যাটার্ন ডি আসবে। ডি। এখন আসেন, তাহলে শুরুতেই আমাদের প্রত্যেকটা প্যাটার্নে যেহেতু আমাদের ডেট অফ অ্যাকোয়ার্ড ভিন্ন ভিন্ন, এর জন্য আমাদের আগে ইন্ডিভিজুয়ালভাবে কত বছরের অবশ্যই ধরতে হবে সেটা আগে আমরা বের করে নিব। আমরা হিসাব করব কিন্তু ডিসেম্বর 31, 2000 কত পর্যন্ত বলো কি? 14 পর্যন্ত। তাহলে এবার আসেন, আমরা লিখছি ওয়ার্কিং ক্যালকুলেশন অফ অ্যামortization এক্সপেন্স পার মান্থ। তাহলে প্রতি মাসে কত টাকা অবশ্যই ধরতে হবে। তাহলে এখানে পার্টিকুলার প্যাটার্ন এ, প্যাটার্ন বি, প্যাটার্ন সি, প্যাটার্ন ডি। তাহলে প্রথমে লিখছি লাইফ ইন ইয়ার। প্যাটার্ন এর জন্য ছিল 17 বছর, বি এর জন্য ছিল 10 বছর, সি এর জন্য 4 বছর এবং ডি এর জন্য ছিল 9.5 বছর। তাহলে লিখছি লাইফ ইন এ মান্থ, অর্থাৎ আমাদের লাইফটা টোটাল কত মাসে হবে। যেমন এখানে 17 বছর, তাহলে এক বছর যদি 12 মাসে, তাহলে 17 12 দ্বারা গুণ করলে হবে 204। এখানে হবে 120, এখানে হবে 48 আর এখানে হবে 114। তাহলে বছরটাকে আমরা কিসে কনভার্ট করলাম বলো দেখি? মাসে কনভার্ট করছি। ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। এরপর আমরা অ্যামortization বের করব মাসে। তাহলে লিখছি অ্যামortization এক্সপেন্স পার মান্থ। তাহলে অ্যামortization এক্সপেন্সটা বের করব কি? কস্টে ইউজফুল লাইফ দ্বারা ভাগ করব। তাহলে প্যাটার্ন এর ক্রয় মূল্য ছিল হচ্ছে 36,600 টাকা। এই 36,600কে ওর কত বছর বের করলাম? 17 বছরের জন্য কয় বছর বের করছি? 204 মাস। তাহলে 30,600কে 204 দ্বারা ভাগ করলাম কত? 150 টাকা। তাহলে প্যাটার্ন এর জন্য এক মাসে অবশ্যই কত টাকা পাইলাম বলো তো দেখি?
150 এখন যদি প্যাটার্ন এ যদি 2 মাস যায় তাহলে 150 2 দ্বারা গুণ করব, যদি 10 মাস যায় তাহলে 150-কে 10 দ্বারা গুণ করব। বুঝতে পারছেন কথা? যদি 50 মাস জি যায় স্যার। তাহলে 150-কে 50 দ্বারা গুণ করব। মাসে কনভার্ট করাটা এই একটা সুবিধা, যেহেতু এখানে এক একটা এক এক রকম মাসে দিয়ে আছে, এই জন্য আমরা প্রত্যেকটা মাসে করবো। তাহলে প্যাটার্ন বি এর জন্য কয় মূল্য ছিল 15,000 টাকা, আর মাস বের করছে 120, তাহলে 15,120 দ্বারা ভাগ করলে 125। তাহলে প্যাটার্ন বি এর জন্য এক মাসে অবশ্যই হবে 125। ঠিক একই রকম প্যাটার্ন বি এর জন্য এক মাসে অবশ্যই হবে কত টাকা, 300 টাকা, আর প্যাটার্ন সি এর জন্য এক মাসে অবশ্যই হবে 320 টাকা। ওয়ার্কিং এক নাম্বারটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আমরা ক্যালকুলেশন করব যে আমাদের অ্যামortization দেবো কয় মাসের জন্য। তাহলে এখন দেখেন প্যাটার্ন এ কিনছিল 2011 সালে, হিসাব করতে হবে রিকোয়ারমেন্ট আগে কত সাল পর্যন্ত বলো, 2000। 2014 সাল তাহলে পর্যন্ত। 2011 সালে প্যাটার্নের কয় মাস জানি বুনছিলাম এর আগে? 10 10 10। মাস। তাহলে 2011 সালে 10, 2012 সালে পুরো বছর, 2013 সালে পুরো বছর, 2014 সালে কি পুরো বছর। তাহলে আমরা এখানে লিখছি 2011 এর জন্য 10, 12 এর জন্য পুরা, 13 এর জন্য পুরা, 14 এর জন্য কত পুরা। তাহলে পুরা 2011 থেকে 2014 সাল পর্যন্ত প্যাটার্নের জন্য টোটাল কয় মাসের অবশ্যই ধরতে হবে আমাদের? 46 মাসের। আর এক মাসে অবশ্যই বের করেছিলাম কত? 150। তাহলে 150-কে এই 46 দ্বারা গুণ করলে টোটাল প্যাটার্ন এর জন্য আমরা অ্যামortization পাবো। ক্লিয়ার? জি স্যার। বি এর জন্য আমরা কিনছিলাম 12 সালের জুলাই 1, তাহলে 2012 সালের জন্য হবে 6 মাস, 2013 জন্য কি 1 বছর, আর 2014 জন্য কি 1 বছর। তাহলে এই যে 6, 12, 12 টোটাল হচ্ছে 30 মাস। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এবার সি এর হিসাবটা আপনারা করেন। 1/9/2013, তাহলে 2013 সালের জন্য কয় মাস হবে? 4 4 মাস। মাস। 4 মাস, আর 14 জন্য পুরা বছর, তাহলে 4 আর 14 কত হবে? 4 আর 12 16 মাস। 20। 16। 16। তাহলে প্যাটার্ন সি এক মাসে 300, 300 রে 16 দ্বারা গুণ করলে হবে টোটাল সি এর জন্য অ্যামortization। 125-রে 30 দ্বারা গুণ করলে হবে বি এর জন্য অ্যামortization। এন্ড ডি এরটা, ডি কয় করছে 2015 সালে জুলাই 1 থেকে, তাহলে কয় মাসে অবশ্যই হবে বলো দেখি? 6 মাসের। আর এই ডি এরটা কি 6। রিকোয়ারমেন্ট 1 এ আসবে না রিকোয়ারমেন্ট 2 এ যাবে? 2 আসবে। 2 এ যাবে। তাহলে 2 এরটা হিসাব আর এখানে আমরা করলাম না। তাহলে দুইটা ওয়ার্কিং আমরা ক্লিয়ার? জি স্যার। এখন আসেন আমরা কেয়ারিং অ্যামাউন্ট বের করবো। রিকমেন্ড একে বলছে কেয়ারিং অ্যামাউন্ট, তাহলে কেয়ারিং অ্যামাউন্ট আমরা বের করবো। এখানে কিন্তু দুইটা প্রশ্ন, একটা হলো কেয়ারিং অ্যামাউন্ট আর একটা কি ব্যালেন্স শিট। তাহলে প্রথমে কেয়ারিং অ্যামাউন্টটা বের করি। তাহলে কেয়ারিং অ্যামাউন্ট বের করার সূত্র কি? ক্রয় মূল্য থেকে অ্যামortization বাদ দিব। তাহলে প্যাটার্ন এর জন্য ক্রয় মূল্য ছিল 30,600, আর অ্যামortization 150 টাকা বেরিয়েছিল এক মাসে, আর আমাদের টোটাল মাস কটা বের করছি? 46টা। তো 150-কে 46 দ্বারা গুণ করা হবে 6,900, তাহলে এই দুইটার বিয়োগ ফল 23,700 টাকা। ক্লিয়ার? জি স্যার। বি এর জন্য ছিল ক্রয় মূল্য 15,000 টাকা, এক মাসে অবশ্যই বের করছে 125, কয় মাস? 30 মাস। তাহলে হবে 3,750, তাহলে ক্যারিং অ্যামাউন্ট হবে 11,250। সি এর জন্য 14,400 টাকা ছিল ক্রয় মূল্য, এক মাসে বের করছি 300 টাকা, আর কয় মাস বলো দেখি? 16 মাস। তো 300-কে 16 দ্বারা গুণ হবে 4,800, দুইটা বিয়োগ ফল 9,600 টাকা। তাহলে এ বি সি তিনটার কেয়ারিং অ্যামাউন্টটা কি ক্লিয়ার? জি স্যার। এবং রিকোয়ারমেন্ট দিয়ে ব্যালেন্স শিট, তাহলে ব্যালেন্স শিটটা সেম। ব্যালেন্স শিট অ্যাজ এ ডিসেম্বর 2014, ব্যালেন্স শিট আমাদের যায় কেয়ারিং অ্যামাউন্ট। তাহলে এর জন্য টাকা বের করছি, বি এর জন্য টাকা বের করছি, সি এর জন্য টাকা, তিনটার যোগফল 44,550 টাকা। রিকোয়ারমেন্ট 1-এর 1 এবং 2 বুঝতে পারছি কিনা? জি স্যার। রিকোয়ারমেন্ট 1-এ যা বের করা হয়েছে রিকোয়ারমেন্ট 2-এ তাই বের করেছে, শুধুমাত্র 1 বছর কি পিছিয়ে যেতে হবে। ঠিক আছে? তাহলে এখন দেখেন, তাহলে আমাদের কাজটা কি? রিকোয়ারমেন্ট 1-এর জন্য প্রথমেই আমরা প্যাটার্ন এর জন্য ক্যালকুলেশন করব। তাহলে প্যাটার্ন এতে আমরা এই যে 23,700 টাকা যে বের করছি, কত সালের ব্যালেন্স বের করছি বলো দেখি? কোন সাল পর্যন্ত ব্যালেন্স বের করছিলাম? 2000 কত সাল পর্যন্ত ব্যালেন্স বের করেছে? 23,700 টাকা, 700 টাকা 2014 সাল 14 সাল পর্যন্ত। পর্যন্ত। আর এখন আমাদের করতে বলছে 15 সাল, তাহলে 1 বছর না? তাহলে 23,700-কে মাইনাস এক মাসে অবশ্যই বের করছিলাম হচ্ছে 150 টাকা, আর 2015 জন্য 1 বছর হবে 12 মাস। তাহলে 150-কে 12 দ্বারা গুণ করলে যা হবে এইটার বিয়োগ ফল 21,000 কত টাকা? 900 টাকা। প্যাটার্ন এর টাকাটা কি বুঝতে পারছি? কেয়ারিং ভ্যালুটা জি স্যার।
প্যাটার্ন বি এর টাকাটা যেহেতু এটা ডিমান্ড শেষ হয়ে গেছে এর জন্য এটা ক্যাশ ফ্লো দিয়ে আছে, তাহলে ক্যাশ ফ্লো তিনটা সমান নাকি অসমান বলেন তো দেখি? সমান। সমান। তাহলে সমানের ক্ষেত্রে আমরা নিট প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ এনপিভি সূত্র যেটা জানলাম সেটা আমরা অ্যাপ্লাই করব। সূত্র কি জানতাম? অ্যানুয়াল সেভিটি ইন্টু 1 মাইনাস উপর 1 নিচে 1 প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড বাই আই। অ্যানুয়াল সেভিটি প্রতি বছর ছিল 2000, 1 মাইনাস উপর 1 নিচে 1 প্লাস আই এর মান প্রশ্ন ছিল 8% মানে 0.08। আর বছরটা প্যাটার্ন বি এর জন্য আমাদের কয় বছর ছিল? এখানে কয় বছরে আমাদের ক্যাশ ফ্লো পাইছে বলো দেখি? 3 বছর। তাহলে এন এর মান হচ্ছে কত? 3। তাহলে এটাকে ক্যালকুলেশন করে মান পাবো 5155। তাহলে বি এর কেয়ারিং অ্যামাউন্ট পাইলাম 5155। বি এরটা ক্লিয়ার? জি স্যার। এবার সি এরটা, সি এ পাইছি 9600টা পাইছি 2014 সাল পর্যন্ত। তাহলে 2015 সালে এক বছর বাদ দেবো, এক মাসে অবশ্যই বের করে কত? 300 টাকা। তাহলে 300-রে 12 দ্বারা গুণ করছি, এটা হবে এক বছর। 9600-তে এক বছর অবশ্যই বাদ দিয়ে 2015 সালে ব্যালেন্স বের হলো 6000 টাকা। ক্লিয়ার? জি স্যার। এবার প্যাটার্ন ডি, কয় মূল্য ছিল? 36480 আর এক মাসে অবশ্যই বের করছিলাম হচ্ছে 320 টাকা। আর জুলাই 1 তারিখে যেহেতু ক্রয় করছি তাহলে 2015 সালের অবশ্যই কয় মাসে ধরতে হবে? 6 মাসের। 320-এর 6 দ্বারা গুণ করেছে 1920, এর দুইটা পার্থক্য 34560 টাকা। তাহলে এর জন্য 21900, বি এর জন্য 5155, সি এর জন্য 6000 এবং ডি এর জন্য 34560। তাহলে তিনটার কেয়ার অ্যামাউন্ট কি বোঝা গেছে? জি স্যার। অ্যান্ড ব্যালেন্সগুলি জাস্ট এটা লিখে আমরা কি করে দেবো? যোগ করে দেবো 67615 টাকা। বুঝতে পারছেন কিনা? জি স্যার। কার কোনো সমস্যা আছে এটা নিয়ে? না স্যার, কিন্তু স্যার CF80 এর মান কি কখনো অসমান থাকতে পারে? অসমান থাকতেই পারে। এখানে জাস্ট লেখা থাকতে পারে, এখানে যেমন আছে 2000 2000, এখানে থাকে 2000 2200 2500। তখন সেক্ষেত্রে অসমান থাকলে সূত্র কী হবে, তাই তো? সেক্ষেত্রে অসমান হলে স্যার। আমাদের সূত্র হবে মনে হয় 3 বছর দিয়ে, তাহলে CF81, এটা আমরা থার্ড ইয়ারে ক্যাপিটাল বাজেটিং করছি, নিচে 1 প্লাস আই পাওয়ার কত? 1 প্লাস CF82 ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার কত? 2। এরকমভাবে যে কয় বছর যাবে ওই কয় বছর লিখে, ঠিক আছে, আমরা যোগ করে দেবো। যোগ করলে আমাদের এই মানটা বের হয়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার। তাহলে বেসিক কোয়েশ্চেন 1 এবং 2 ক্লিয়ার। বেসিক কোয়েশ্চেন 1 এবং 2 আমি করালাম এবং বেসিক কোয়েশ্চেন 1 এর অনুযায়ী আমরা 2টা অঙ্ক দিলাম। এই 2টা অঙ্ক আপনাদের বাসার কাজ থাকবে। তাহলে আজকে তোমাদের বাসার কাজ হচ্ছে টোটাল 4টা, বেসিক কোয়েশ্চেন 1 এবং 2 এবং এক্সারসাইজ 4 এবং 5। আগামী ক্লাসে বেসিক কোয়েশ্চেন 3 থেকে শুরু করে আমরা বাদবাকিগুলি করব। ওকে স্যার এবং ম্যাডামরা, ক্লাসে ক্লাস জি আমাদের এই স্যার। বন্ধ থাকবে। তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো।